আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। পিপলস ইলেকশন পার্লস সার্ভে রাউন্ড 2 প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ ভবনে সংবাদ সম্মেলনে এই রিপোর্ট প্রকাশ করে সংস্থাগুলো। জরিপ অনুযায়ী বিএনপিকে 41.3%, জামায়াত ইসলামীকে 30.3%, আওয়ামী লীগকে 18.8% এবং এনসিপিকে ভোট দিতে চান 4.1%। জেলা উপজেলা পর্যায়ে রাজনৈতিক দলের কার্যক্রমে জামায়াতের প্রতি 13.7, বিএনপির প্রতি 8.2 এবং এনসিপির প্রতি সন্তোষ প্রকাশ করেন 9.1% মানুষ। এছাড়া 45.58% মানুষ মনে করে বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয়। ভোটারের মতামত কিন্তু আমরা একদম ইলেকশনের খুব আগে না গেলে পাবো না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এদের অনেকেই এখনো কিন্তু এমপি ক্যান্ডিডেট, এটা ডিসিশন হয়নি। 65% বা তারও বেশি তারা বলেছেন যারা প্রার্থীর যোগ্যতা দেখে গিয়ে ভোট দিবেন। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এদিকে 80তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। জাতিসংঘ সদর দপ্তরে 80তম অধিবেশনের ফাঁকে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে ডক্টর ইউনূস নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমার সঙ্গে দেখা করেন। আলোচনা হয় গ্লোবাল সাউথে স্বাস্থ্য বীমা সম্প্রসারণ নিয়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন প্যারিসের মেয়র অ্যান হিডালগো। বৈঠক হয় চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের জানান, জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার বক্তব্যে গত 14 মাসের চ্যালেঞ্জিং বিষয়গুলো উঠে আসবে। ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, হ্যাঁ, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তো সেই বিষয়টাও জানানো এবং সেই যে আপনি 15 বছরের যে মিসরুল, যেই ধরনের অপকর্ম করা হচ্ছে, সেগুলোর থেকে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য কি কি কাজ এই গভর্নমেন্ট করছে, সেই কাজগুলো সবাইকে জানানো যে কি ধরনের রিফর্ম এই গভর্নমেন্ট এনেছে। জাহিদ রহমান, আরটিভি। নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্থা ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার জন্য অন্তর্বর্তী সরকারের অদক্ষতাকে দায়ী করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির নেতাদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। রিজভী আরও বলেন, নীল নকশা ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। আবু সাইদ মুগ্ধের রক্ত যেন বৃথা না যায়, সেজন্য সবাইকে সতর্ক করেন তিনি। তারা যদি আজকে আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন, তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে, সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে, এটা সাহস হতো না। সেই দোসররা যারা জনগণের টাকা, যারা জনগণের অর্থ আত্মসাৎ করে নিউ ইয়র্কে, লন্ডনে, দুবাইয়ে, কানাডায়, অটোয়ায়, সিডনিতে বাড়ি বানিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত 6 মামলার রায় নভেম্বরে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। সকালে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে এই কথা জানান তিনি। একই সঙ্গে তিনি অভ্যন্তরীণ দুর্নীতির বিষয়ে সতর্ক করে বলেন, নিজেদের ভেতর থেকে দুর্নীতিমুক্ত হওয়া এখন প্রধান অগ্রাধিকার। এদিকে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল করতে দুদক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মধ্যে আরও 5 বছরের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আগে 10 বছর ধরে চলে এই কার্যক্রম। আমার দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতি মুক্ত একটা অফিস না হয়, তাহলে অন্য অফিসকে আমার তো বলার নৈতিক অধিকারই থাকে না যে তোমরা কেন দুর্নীতি করো। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, 6টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে
মানে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের 22তম দিনে সাক্ষ্য দিচ্ছেন এই মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তার এই জবানবন্দি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়েবসাইটে। ইতোমধ্যেই এই মামলায় জুলাই আন্দোলনের সমন্বয়ক, জুলাইয়ের আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক, পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শী সহ 52 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় 5ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী জিএম মাহমুদ। তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। জিএম মাহমুদ, মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ও আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণের বিষয়ে সর্বশেষ কি কি তথ্য আপনার কাছে রয়েছে, বিস্তারিত জানাবেন। মারফি, শেখ হাসিনার বিরুদ্ধে আপনি জানেন যে আজ 22তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে এবং আজ সাক্ষ্য দিচ্ছেন 53তম সাক্ষী তানভীর হাসান জোহা, যিনি এই মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা এবং তিনি কিন্তু একজন প্রসিকিউটরও। এবং তার এই সাক্ষী এই মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এর আগেই প্রসিকিউশন থেকে জানানো হয়েছিল। এবং তার এই জবানবন্দি থেকে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে। যদিও তার এই জবানবন্দি বাংলাদেশ টেলিভিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তিনি আদালতে উপস্থাপন করছেন এবং ইতিমধ্যে জানিয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে, যেটা এনটিআরসি এবং ডিএমপির মতো জায়গা থেকে তিনি শেখ হাসিনার 69টি অডিও ক্লিপ তিনি সংগ্রহ করেছেন। একই সাথে বিভিন্ন ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ তিনি সংগ্রহ করেছেন এবং এগুলো সংগ্রহ করে কিন্তু এর সিআইডি ফরেন্সিক বিভাগে এগুলোর ফরেন্সিক পরীক্ষা হয়েছে এবং পরীক্ষায় কিন্তু তিনি এগুলোর সত্যতা পেয়েছেন যে এগুলো আসলে শেখ হাসিনার কণ্ঠ। এবং বিশেষ করে শেখ হাসিনা এবং ফজলিনুর তাপসের সাথে বেশ কিছু কথোপকথন হয়েছে, একই সাথে হাসানুল হক ইনুর সাথেও বেশ কিছু কথোপকথন হয়েছে এবং সেই কথোপকথনের মধ্যে কিন্তু এই আন্দোলন দমনে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন, হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছেন, এমন তথ্য কিন্তু এসেছে। বা একই সাথে যে কোনো মূল্যে এই আন্দোলনকারীদের দমাতে, বিশেষ করে ছাত্রছাত্রীদের, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, তাকে তিনি ইংল্যান্ডের উদাহরণ দিয়ে বলেছিলেন যে এই ছাত্রদের কিভাবে দমন করতে হবে এবং ইউনিভার্সিটি থেকে বের করে দিতে হবে, এরকম কথাও তিনি বলেছেন। একই সাথে তার কাছ থেকে তথ্য এসেছে যে রাজাকারের সন্তান হিসেবে বা রাজাকার ট্যাগ দিয়ে এদেরকে বিতাড়িত করতে হবে, এরকম নির্দেশনাও কিন্তু তার এই অডিও ক্লিপে রয়েছে। এই তথ্যগুলো কিন্তু তিনি এখানে উপস্থাপন করছেন। আমরা আশা করছি যে আরও কিছুক্ষণ তার এই সাক্ষ্য গ্রহণ হবে, এর মাধ্যমে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হয়তো তার এই জবানবন্দি থেকে উঠে আসবে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এখানেও কিন্তু একটি বিচার কার্যক্রম হচ্ছে। সেটা হচ্ছে সাভারের আশুলিয়ায় 6 লাশ হত্যার পর পোড়ানোর যে মামলা, এই মামলার 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হচ্ছে। ইতিমধ্যে 7 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে, 8ম সাক্ষী এখন সাক্ষ্য দিচ্ছেন। তো আমরা আশা করছি পরবর্তী সংবাদে এই দুটো ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের আরও কিছু আপডেট আপনাকে জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মারফি। জি এম মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদে আমরা আবার চেষ্টা করব আপনার সাথে সংযুক্ত করার। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর শাহবাগে ঝুট ব্যবসায়ী মনিরকে গুলি করে হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলাইমান সেলিমকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান এই আদেশ দেন। এর আগে গেল 18 সেপ্টেম্বর কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এর আগেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা চেষ্টা মামলায় কামরুল ইসলামকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি। বৈষম্য বিরোধী নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলিবর্ষণের নির্দেশ দিয়েছেন। অনেক ভিডিও ফুটেজে, অনেক সিসিটিভির ক্যামেরায় আজিমপুর, সাংখারপুল সহ
বিভিন্ন তারিখে বিভিন্ন ঘটনায় বিভিন্ন সময় তাকে তার সৈন্য সামন্ত নিয়ে সশস্ত্র অবস্থায় ওই সমস্ত এলাকায় দেখা গেছে। আদালত আমাদের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই আসামিকে সুনারেশ দেখানোর নির্দেশ প্রদান করেন। প্রশাসনের আশ্বাসে আগামী 7 কার্যদিবস পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তবে তাদের কর্মবিরতি চলবে। দুপুর 1টায় শহীদ বুদ্ধিজীবী চত্বরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন তারা। রাবি অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন জানান, 7 কার্যদিবসের মধ্যে শিক্ষক কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিচারের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সুবিধা ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনে নামবেন তারা। পোষ্যকোটা ঘিরে শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কমপ্লিট শাটডাউনের আজ ছিল 4র্থ দিন। এদিকে একই কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষকরা। এই 7 কর্মদিবসের মধ্যে যদি আমাদের প্রাণের দাবি, সন্ত্রাসীদের ন্যায় বিচার এবং প্রাতিষ্ঠানিক সুবিধা হতে আমাদের ফিরিয়ে দেওয়া না হয়, 7 কর্মদিবস পরে আমরা আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব এবং সেই কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়, পরিস্থিতির সৃষ্টি হয়, তার জন্য প্রশাসনকে এককভাবে দায়ী থাকতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। বিকেল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। গতকাল পর্যন্ত মোট 9 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে 5 জন হল সংসদ এবং 4 জন চাকসু প্রার্থী। এদিকে আগামী 12 অক্টোবরের পরিবর্তে 15 অক্টোবর চাকসুর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনার আরিফুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে 22 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে প্রার্থীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রচারে পর্যাপ্ত সময় না পাওয়ার অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের এই দাবি পর্যালোচনা করে নির্বাচন কমিশন ভোট গ্রহণের তারিখ পিছিয়ে দেয়। প্রায় 3 যুগ পর চাকসু নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে। প্রাথমিক স্তরের পাঠ্য বই মুদ্রণের দায়িত্ব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এনসিটিবির সময় মতো বই সরবরাহে ব্যর্থতা, মানহীনতা সহ নানা অভিযোগে এমনটি চাইছে অন্তর্বর্তী সরকার। সঠিকভাবে কাজ করতে সক্ষমদের হাতে দায়িত্ব থাকা উচিত বলে মনে করছেন শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। পাঠ্যপুস্তকের সংকট নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিকের প্রতিবেদনের শেষ পর্ব থাকছে আজ। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। 1983 সাল থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষাক্রম প্রণয়ন, মুদ্রণ, প্রকাশনা সহ এ সংক্রান্ত সব দায়িত্বই পালন করে আসছে এনসিটিবি। আর 2010 সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিকের বই বছরের শুরুতে বিনামূল্যে বিতরণের দায়িত্বও পালন করছে প্রতিষ্ঠানটি। তবে নানা সময় বই ছাপা, বিতরণে অনিয়ম, দেরি আর বইয়ের গুণগত মান নিয়ে সমালোচনার মুখে পড়ে এনসিটিবি। এসব কারণ দেখিয়ে 2022 সাল থেকে প্রাথমিক শিক্ষা বিভাগ আলাদাভাবে বই ছাপার চেষ্টা চালিয়ে আসছিল। এখন তা আইন সংশোধন করে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ প্রক্রিয়া বাস্তবায়ন হলে এনসিটিবি শুধু শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের কাজে নিয়োজিত থাকবে। এমন উদ্যোগে অসন্তোষ দেখা দিয়েছে এনসিটিবির অভ্যন্তরে। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি সংস্থাটির চেয়ারম্যান। বিশেষজ্ঞরা মনে করছেন, যারা শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দিতে পারবে এমন সক্ষম প্রতিষ্ঠানকে কাজ দেয়া উচিত। এনসিটিবিকে শুধু একাডেমিক কাজে মনোযোগী হবার পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। ছাপার কাজ তো একাডেমিক কাজ না, ছাপার কাজ এনসিটিবি করা লাগবে কেন? ছাপার কাজটা গভর্নমেন্টের যে কোনো উইং করতে পারে। এটা একটা রাষ্ট্রীয় বিষয়। গভর্নমেন্ট যদি মনে করে যে বিজি প্রেসকে দিয়ে ছাপাবে, তারা ক্যাপাবল, করুক। আমাদের বেটারমেন্টের জন্য যেটা করা দরকার সেটাই করা উচিত। এনসিটিবিকে ব্যবসায়িক মনোভাব বাদ দিয়ে পূর্ণাঙ্গ একাডেমিক প্রতিষ্ঠান রাখার পরামর্শও দেন তিনি। রেডিক্যাল চেঞ্জ করা লাগবে।
অর্থাৎ সার্জারি করা লাগবে। আপনাকে ওই যদি বিপ্লবী সিদ্ধান্ত আপনি নিতে পারেন তাহলে সেটা সম্ভব। আপনি এনসিটিভি, আপনি মতিঝিলের মতো একটা কর্মব্যস্ত জায়গায় একটা বিল্ডিংয়ের ভিতরে এনসিটিভি কেন? আমি মনে করি এনসিটিভি কি ওটা গবেষণা করবে, কাজ করবে ঠান্ডা মাথায়, ঠিক আছে, এগুলো করবে। আর এখানে তো দেখি যে মানে অনেকে অনেক ব্যবসা বাণিজ্য করে বসে বসে। তবে 2026 শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যপুস্তক এনসিটিভি সরবরাহ করবে, প্রত্যাশা মানসম্পন্ন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। এশিয়া কাপে সুপার 4-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুবাইতে ম্যাচ শুরু রাত 8:30টায়। সুপার 4-এ নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জিতে আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ। তবে পরপর 2 দিনে সুপার 4-এর 2টি ম্যাচের সূচি নিয়ে ক্ষোভ জানিয়েছেন টাইগার কোচ ফিল সিমন্স। এদিকে ভারতের বিপক্ষে ম্যাচে টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। বিস্তারিত থাকছে মাহফুজুল ইসলামের রিপোর্টে। দুবাইয়ের স্লো উইকেটে মিডল ওভারে রান তোলার কৌশলে যারা সফল হবে তাদের জন্য ম্যাচটা সহজ হওয়ার কথা, কিন্তু এই ফ্যাক্টরকে সামনে আনলে শক্তির বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতের ব্যাটিং লাইন আপ যোজন এগিয়ে। তবে ম্যাচের আগের দিন সংবাদ মাধ্যমে এসব ট্যাকটিক্যাল বিষয়কে পাশ কাটিয়ে বাংলাদেশের সূচি নিয়ে হলো বিস্তর আলাপ। ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পরদিন পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ টাইগারদের ব্যাক টু ব্যাক ম্যাচ খেলা যে কোনো দলের জন্যই বেশ কঠিন আর কষ্টদায়ক বলে মন্তব্য টাইগার হেড কোচ ফিল সিমন্সের। ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগার একাদশে আসতে পারে এক বা একাধিক পরিবর্তন। সেক্ষেত্রে শরীফুলের জায়গায় একাদশে ফিরতে পারেন তানজিম সাকিব। অতীত পরিসংখ্যান অবশ্য ভারতের পক্ষে টি-20 ফরম্যাটে 17 বারের মুখোমুখি দেখায় 16 বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে টিম ইন্ডিয়া, বিপরীতে একটি জয় টাইগারদের। এদিকে বাংলাদেশের বিপক্ষে নিজেদের উইনিং কম্বিনেশন রেখেই মাঠে নামতে পারে ভারত। দুবাইয়ের উইকেটে টস হতে পারে একটা বড় ফ্যাক্টর, তবে বিগ ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু নেই। বিপরীতে চাপে থেকে মাঠে নামবে টিম ইন্ডিয়া। মাহফুজুল ইসলাম, RTV। দুদকের করা দুর্নীতি মামলায় ছাগলকাণ্ডের মতিউর রহমানের জামিন নামঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে দুদকের করা জালিয়াতির মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন গ্রেফতার দেখিয়েছে আদালত। দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। ভুয়া অনুমোদনপত্র তৈরি করে নিষিদ্ধ ব্রাহ্মা জাতের 15টি গরু আমদানি করেন সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান। পরে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এসব গরু জবাই করে বাজারে সুলভ মূল্যে মাংস বিক্রি না করে অন্যত্র বিক্রি করেন। অন্যদিকে দুর্নীতি মামলায় এনবিআরের সাবেক চেয়ারম্যান ও ছাগলকাণ্ডের আলোচিত মতিউর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় নাসা গ্রুপের 16টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে মানববন্ধন করেন এসব কারখানার শ্রমিকরা। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে ছত্রভঙ্গ হয়ে যেতে হয় তাদের। কর্তৃপক্ষ জানিয়েছে কোনো শ্রমিককে ব্ল্যাকলিস্ট করা হবে না এবং সবাইকে প্রত্যয়নপত্র দেওয়া হবে। তবে সময় মতো পাওনা না দিলে আন্দোলন আরও বেগবান হবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিকরা। এর আগে কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের 3 পরীক্ষায় সভায় বিদ্যুৎ, গ্যাস সংকট ও বায়ারের অর্ডার না থাকায় 25 সেপ্টেম্বর থেকে এসব কারখানার সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।